কি ব্যাপার, তুমি যে বলেছিলে আজকে আমাকে গঙ্গার ধারে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কোথায়? তুমি তো সবসময় অফিসের কাজেই ব্যস্ত থাকো। চলো না, আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমরা একটু নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। তোমার নদীর পাড়ে ঘোরার কেন ইচ্ছা হয়েছে আমি বুঝতে পেরেছি। তুমি ভাবছো নদীর পাড়ে গিয়ে নদী থেকে ইলিশ মাছ ধরে খাবে, তাই তো? কিন্তু তোমার ভুল ধারণা, এখন নদী থেকে আর ওইরকম ভাবে ইলিশ মাছ তুলতে দেয় না, বুঝেছো? তুমি সব জানতা গামছাওয়ালা হয়ে গেছো। আগে চলো আমরা ঘুরতে বেরোই, তারপর দেখা যাবে কোথায় ইলিশ মাছ পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় না। এই বলে প্রিয়াঙ্কা তার স্বামীকে ঘুরতে যাওয়ার জন্য একেবারে ব্যস্ত করে তোলে। এর ফলে রাহুল তার ওয়ার্ক ফ্রম হোমের সব কাজ ছেড়ে রেখে গাড়ি নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। আর তারা এরকম ভাবে ঘুরতে ঘুরতে বৃষ্টির মধ্যে গিয়ে পৌঁছায় নদীর ধারে। তখনই প্রিয়াঙ্কা দেখে যে জেলেরা জাল ফেলে মাছ ধরছে। কি গো, তুমি যে আমাকে খুব বড় বড় কথা বলছিলে, এখন নাকি নদী থেকে ইলিশ মাছ ধরতে দেয় না, মাছ ধরতে দেখলে পুলিশে ধরে নিয়ে যায়। কোথায়? ওই তো জেলেগুলো সব ইলিশ মাছ ধরছে। আরে ওটা তোদের ব্যবসা, ওদের কাছে ইলিশ মাছ ধরার লাইসেন্স আছে। কিন্তু তুমি যদি এখন ওদের কাছ থেকে ইলিশ মাছ কিনতে যাও, তোমাকে কিনতে দেবে না, তোমাকে বাজার থেকে ইলিশ মাছ কিনতে হবে, বুঝেছো? সুতরাং বেশি বকবক করো না, চলো এবার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি এতদূর নদীর ধারে ঘুরতে এসেছি মানে আমি ইলিশ মাছ কিনে তারপরই এখান থেকে যাব। আর আমাদের কাছে ইলিশ মাছ কিনে তো কোনো ব্যাপার নয়। আমার আজকে ভীষণ ইলিশ মাছের ভাপা খেতে ইচ্ছে করছে। এভাবেই প্রিয়াঙ্কা তার স্বামীর কোনো কথা শুনতে চায় না। সে বাজারের ব্যাগ নিয়ে একেবারে জেলের কাছে গিয়ে উপস্থিত হয়। আর জেলেরা তখন সদ্য নদী থেকে অনেকগুলো ইলিশ মাছ তুলে নিয়ে আসে। সেই সময় প্রিয়াঙ্কা তাদের কাছে ইলিশ মাছ কিনতে চাইলে, না না দিদি, এখন আপনাকে ইলিশ মাছ বিক্রি করতে পারবো না, এগুলো সব অর্ডারের ইলিশ মাছ। এখন যদি আমি ইলিশ মাছ বিক্রি করে দিই তাহলে বাজারে কি বিক্রি করবো? আর ইলিশ মাছ সংখ্যায় কমে গেলে আমাদের মালিক কিন্তু খুব বকা দেবে। শোনো, ইলিশ মাছ কিনতে এসেছি বলে তোমরা বেশি নাটক করবে না। আমি ভালো করে জানি এসব তোমাদের ভুলভাল কথাবার্তা। আমি তোমাদের কাছে 10টা ইলিশ মাছ কিনবো আর পার ইলিশ মাছ তোমাদেরকে 1500 টাকা করে দেব। রাজি থাকলে বলো। প্রিয়াঙ্কাকে ইলিশ মাছ বিক্রি করলে প্রত্যেক ইলিশ মাছ প্রতি 1500 টাকা পাওয়া যাবে শুনি জেলেগুলো ভীষণ পরিমাণে লোভে পড়ে যায়। আর তাদের মধ্যে একজন জেলে টাকার লোভ ছাড়তে পারে না। ফলে সেই জেলে প্রিয়াঙ্কাকে ডিমওয়ালা এবং ডিম ছাড়া বেশ ভালো ভালো তাজা ইলিশ মাছ বিক্রি করে দেয়। আর প্রিয়াঙ্কা বাজারের ব্যাগে করে 10টা বড় ইলিশ মাছ নিয়ে স্বামীর সঙ্গে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। আমি স্বপ্নেও ভাবতে পারছি না আমি একসঙ্গে 10টা ইলিশ মাছ কিনলাম। আর আজকে বৃষ্টিটাও বেশ জমিয়ে পড়ছে। আজকে দুপুরবেলা ইলিশ মাছ ভাপা রান্না করব আর ইলিশ মাছ ভাজা করব। এই বলে প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির পরিবারের জন্য দুপুরবেলা জমিয়ে ইলিশ মাছ ভাপা, সেই সাথে দই ইলিশ আরো 2-1 রকমের খাবার রান্না করে। এর ফলে সেদিন তারা সকলে মিলে বেশ আনন্দ করে ইলিশ মাছ খায়। এভাবে বর্ষাকালে প্রত্যেকদিন তারা ইলিশ মাছ খেতে থাকে। আর একদিন প্রিয়াঙ্কার ননদ তনয়া বর্ষার মধ্যে তাদের বাড়িতে ঘুরতে আসে। সেই সময় প্রিয়াঙ্কা তার ননদের জন্য ইলিশ মাছের ঝোল এবং ইলিশ মাছ ভাজা রান্না করে। কি ব্যাপার বৌদি, এতদিন পর বর্ষাকালে তোমাদের বাড়িতে ঘুরতে এলাম, আমাকে আর আমার মেয়েকে দুপুরবেলা কি খাওয়াবে? নিশ্চয়ই তুমি আমাদের জন্য গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করেছো। না না, খিচুড়ি আর বেগুন ভাজা করতে যাব কেন? ওই রকম ভিখারিদের মতো আমরা বর্ষাকালে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা খাই না। তুমি তো ভালো করেই জানো আমি বর্ষাকাল পড়লেই বেশি বেশি করে ইলিশ মাছ খেতে ভালোবাসি। তাই জন্য আজকে আমি দুপুরবেলা তোমাদেরকে ইলিশ মাছ খাওয়াবো। ইলিশ মাছের কথা শুনে প্রিয়াঙ্কার ননদ তনয়া ভীষণ পরিমাণে রেগে যায়। কারণ তনয়া মোটেই ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না। আর বিয়ের আগেও তনয়া ইলিশ মাছ খেত না। এমনকি তনয়ার মেয়েও ইলিশ মাছের কাটা বেছে খেতে পারে না। তাই তনয়া রেগে গিয়ে তার বৌদিকে বলে, তুমি ভালো করেই তো জানতে বৌদি আজকে আমি আর আমার মেয়ে এখানে আসবো, তুমি তাহলে আমাদের জন্য ইলিশ মাছ রান্না করেছো কেন? তুমি ইচ্ছে করে ইলিশ মাছ রান্না করেছো তাই তো, যাতে আমি আর কোনোদিনও বর্ষাকালে বাপের বাড়িতে না আসতে পারি। তুমি জানো না আমরা ইলিশ মাছ খেতে পছন্দ করি না? তুমি কি পাগল নাকি? বর্ষাকালে তুমি ইলিশ মাছ খেতে পছন্দ করো না? বর্ষায় যে বাঙালি ইলিশ মাছ খেতে পছন্দ করে না তারা হলো চিটিয়াল। অবশ্য তোমার তো বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়নি যে তোমাকে ইলিশ মাছ খাইয়ে তার স্বাদ বোঝাতে পারবে। কিন্তু বর্ষাকালে আমাদের বাড়িতে ঘুরতে এলে তুমি ইলিশ মাছ ছাড়া আর অন্য কোনো খাবার পাবে না, কারণ বর্ষাকালে আমার ফেভারিট খাবার হলো ইলিশ মাছ। এভাবে প্রিয়াঙ্কা তার ননদকে অপমান করতে শুরু করে। এর ফলে তনয়ার খুবই খারাপ লাগে। তাই তনয়া আর এক মুহূর্তে বাপের বাড়িতে থাকতে চায় না। সে তখনই তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর শ্বশুর বাড়িতে ফিরে এসে তনয়া তার মাকে ফোন করে বৌদির নামে নালিশ জানায়। এর ফলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের কাছে বকা শোনে।
আপনি আমাকে বেকার বেকার বকা দিচ্ছেন। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি বর্ষাকালে ইলিশ মাছ খেতে পছন্দ করেন না? তাহলে আপনার মেয়েকে ভুল কি কথা বলেছি? আর এত দামি মাছ বাজারে বিক্রি হচ্ছে, সচরাচর সকলে কিনতে পারে না, আর সেই মাছকে যদি আপনার মেয়ে খারাপ বলে তাহলে আমার রেগে যাওয়াটা স্বাভাবিক। এভাবে প্রিয়াঙ্কা বর্ষাকালে ইলিশ মাছ নিয়ে ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করতে থাকে। অন্যদিকে বর্ষাকালে বউয়ের জন্য প্রত্যেকদিন ইলিশ মাছ কিনতে কিনতে রাহুলের পকেট একেবারে ফাঁকা হয়ে আসে, কারণ ইলিশ মাছের দাম বাজারে এখন অত্যাধিক বেশি। তাই প্রিয়াঙ্কাকে সকলে ইলিশ মাছ খেতে বারণ করলেও প্রিয়াঙ্কা কারোর কোনো কথা শুনতে চায় না। বর্ষাকাল মানেই সেই ইলিশ মাছ ছাড়া অন্য কোনো কম দামি মাছের কথা বোঝে না। এমনকি বর্ষাকালে সে এমন পরিমাণে ইলিশ মাছ পাগল হয়ে ওঠে যে সকালবেলা জলখাবারে পাউরুটির সাথেও সেই ইলিশ মাছ খেতে চায়, আর দুপুরে ভাত দিয়ে ইলিশ মাছ, রাত্রিবেলা রুটি দিয়ে ইলিশ মাছ। তাকে এত বেশি পরিমাণে ইলিশ মাছ খেতে দেখে শ্বশুরবাড়ির সকলেই একেবারে বিরক্ত হয়ে ওঠে। প্রত্যেকদিন আমার আর ইলিশ মাছ খেতে ভালো লাগছে না। ছুটি ছাটার দিনে বসে বসে ইলিশ মাছের কাঁটা বেছে বেছে খাওয়া যায়, কিন্তু এক্ষুনি আমি অফিসে যাব, আর তুমি আমাকে ইলিশ মাছ খেতে দিয়েছো। আমি এখন কখন কাঁটা বাছবো আর কখন অফিসে যাবো বলো তো? আরে পাগল, ইলিশ মাছের কাঁটা আবার বাছতে হয় নাকি? ইলিশ মাছের কাঁটা তো চিবিয়েই খেয়ে নেওয়া যায়, কত নরম নরম কাঁটা। এই দেখো। এই বলে প্রিয়াঙ্কা একেবারে গোটা দুটো ইলিশ মাছ মুখের মধ্যে ঢুকিয়ে নেয় আর চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে। তার গালে কোনো কাঁটা লাগে না, আর তাকে এরকম কাঁটা শুদ্ধ ইলিশ মাছ খেতে দেখে তার শাশুড়ি মা এবং স্বামী দুজনেই ভয় পেয়ে যায়। আরে বৌমা, তোমার কি মাথা খারাপ নাকি? তুমি এরকম কাঁটা শুদ্ধ ইলিশ মাছ খেয়ে নিলে তোমার গলায় তো কাঁটা লেগে যাবে। আমি জানি বর্ষাকালে ইলিশ মাছ খেতে ভালো লাগে, তাই বলে তুমি এরকম ভাবে ইলিশ মাছ খাবে? আসলে আপনারা ইলিশ মাছ খেতেই শেখেননি, এরকম ভাবেই ইলিশ মাছ খেতে হয়। আমি বিয়ের আগে একসঙ্গে 10টা কাঁটা শুদ্ধ ইলিশ মাছ খেয়ে নিতাম, আমার কোনো অসুবিধা হতো না। তাই আমাকে নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না। এই বলে প্রিয়াঙ্কা আরো একটা ইলিশ মাছের পিস মুখের মধ্যে ভরে নেয়, আর প্রিয়াঙ্কাকে এভাবে ইলিশ মাছ খেতে দেখে রাহুলের মাছ খাওয়া একেবারে মাথায় ওঠে। তাই সে রাগ করে ভাত না খেয়ে অফিসে চলে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা বসে বসে সমস্ত ইলিশ মাছ খেয়ে নেয়। এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে, আর বর্ষাকাল ঘন হয়ে উঠতে শুরু করে। একদিন চুমকি দেবীর প্রতিবেশী বিমল বাবু তাদের বাড়িতে এসে বলে, দিদি, আপনাদের বাড়িতে এই বর্ষাকালে প্রত্যেকদিন যে পরিমাণে ইলিশ মাছের রান্নার গন্ধ পাওয়া যায়, আমি তো নিজের বাড়িতে আর বসে থাকতে পারি না, আমার ভীষণ লোভ লাগে। তাই আজকে না থাকতে পেরে চলে এসেছি আপনাদের বাড়িতে ইলিশ মাছ খাওয়ার জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমার বৌমা আজকেও সবার জন্য ইলিশ মাছের ভাপা আর ইলিশ মাছের ডিম ভাজা রান্না করেছে। আমার বৌমার ইলিশ মাছ রান্না করা মানে পাড়ার সকলেই খেতে পারবে, সুতরাং আপনি আজকে আমাদের বাড়ি থেকে ইলিশ মাছ খেয়েই যাবেন। এমন কথা শুনে বিমল বাবু খুবই খুশি হয়, আর প্রিয়াঙ্কাও খুবই খুশি হয়, কারণ আজকে এক অতিথি তার হাতের ইলিশ মাছ রান্না খেতে এসেছে। আর দুপুরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি নামলে বিমল বাবু চুমকি দেবীর পরিবারের সঙ্গে বসে ইলিশ মাছ দিয়ে নিজের ইচ্ছা মতো ভাত খায়। কিন্তু সে যখন বাড়িতে ফিরে যাবে এমন সময়, বৌমা, তুমি আজকে আমাকে যা ইলিশ মাছ খাওয়ালে আমার একেবারে মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। সত্যি তোমার হাতের ইলিশ মাছ রান্না খেয়ে আমি বর্ষাকালে ধন্যবোধ করছি। আর আপনাদের যে কথাটা বলার জন্য আমি এসেছিলাম সেই কথাটাই তো বলতে ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কি কথা বলুন? 2 দিন পর আমার একমাত্র নাতনির বিয়ে, সুতরাং আপনারা সবাই মিলে আমার নাতনির বিয়েতে আসবেন, কেমন? আমি খুব আনন্দিত হব। এই কথা বলে বিমল বাবু সেখান থেকে চলে যায়। আর বর্ষাকালে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে প্রিয়াঙ্কার আনন্দের কোনো ঠিকানা থাকে না, কারণ বিয়ে বাড়ির নিমন্ত্রণ মানেই বর্ষাকালে নানান রকম ইলিশ মাছের পদ রান্না, আর সেই সমস্ত রান্না খাবে বলে প্রিয়াঙ্কা 2 দিন আগে থেকেই পেট খালি করতে শুরু করে। দেখতে দেখতে 2 দিন পেরিয়ে যায়। ওই দেখো, খালি অফিস থেকে ফেরার সময় বিমলবাবুর নাতনির বিয়ের জন্য গিফট কিনবো ভাবলাম, ভুলে গেছি। আর এখন কত দেরি হয়ে গেল বলো তো, এবার কি গিফট নিয়ে যাই? আর গিফট না নিয়ে এরকম বিয়ে বাড়িতে যাওয়া যায় নাকি? আরে তুমি বেশি চিন্তা করো না, আমি জানতাম তো তুমি ওনার নাতনির বিয়ের জন্য গিফট কিনতে ভুলেই যাবে, তাই আমি সকালবেলা গিফট কিনে নিয়ে এসেছি। তুমি আর মা এগিয়ে চলো, আমি এক্ষুনি গিফট নিয়ে বিয়ে বাড়িতে ঢুকছি। যাক প্রিয়াঙ্কা, তুমি আমার প্রাণ বাঁচালে। আর তুমি আমাদের পরে বিয়ে বাড়িতে যাবে কেন? তুমি আমাদের সাথেই চলো। ওইরকম আলাদা আলাদা সবাই বিয়ে বাড়িতে যায় নাকি? আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, তাই তুমি একা যেতেও পারবে না। না না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি গিফট প্যাক করে নিয়ে যাচ্ছি, আর আমার কাছে ছাতা আছে, তোমরা চলে যাও। এইভাবে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে আগে বিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা গিফট নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে। আর তারা যখন বিমল বাবুর নাতনিকে বিয়ের উপহার দেয়, তখন সেই গিফটের বাক্স ধরে বিমল বাবুর নাতনি খুবই ভয় পেয়ে যায়। একে প্রিয়াঙ্কা বৌদি, তুমি আমাকে কি গিফট করেছো? এরকম নরম নরম লাগছে কেন? আমার ভীষণ ভয় করছে, এতে কি আছে? তুমি কি গিফট প্যাক করে এনেছো?
আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে তোমার বিয়েতে সবথেকে সেরা গিফট উপহার করেছি। এটা হলো বর্ষাকালের সেরা জিনিস। একবার গিফটটা খুলেই দেখো না, বুঝতে পারবে। এরকম চিৎকার চেঁচামেচি শুনে বিয়ে বাড়ির সকলে এক জায়গায় উপস্থিত হয়ে যায়। আর বিমল বাবুর নাতনি যখন সেই গিফট খুলে দেখে তখন সকলে সেই উপহার দেখে একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সেই প্যাকেটের মধ্যে ছিল একটা বড় গোটা ইলিশ মাছ। আসলে প্রিয়াঙ্কা এরকম আস্ত একটা ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে প্যাকেটে মোড়ানো অবস্থায় বিয়ে বাড়িতে গিফট হিসেবে নিয়ে আসে। রাহুল এবং চুমকি দেবী প্রিয়াঙ্কার এরকম কাণ্ড দেখে একেবারে অবাক হয়ে যায়, আর বিমল বাবুও ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। এটা কি ইয়ার কি হচ্ছে? আমার নাতনির বিয়েতে তোমরা যখন গিফট নিয়ে আসতে পারবে না তাহলে গিফট কিনে আনতে গেলে কেন? বিয়েতে এরকম ইলিশ মাছ কেউ দেয় নাকি? ছি ছি দিদি, আপনি এরকম করবেন আমি ভাবতে পারিনি। বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি যে আমার বৌমা আপনার নাতনির বিয়েতে এরকম কাণ্ড ঘটাবে। তাহলে তো আমরা ওকে এরকম দায়িত্ব দিতাম না। আমাদের খুব ভুল হয়ে গেছে, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। আর বৌমা, তুমি বাড়ি চলো, তোমাকে মজা দেখাচ্ছি। আপনারা এরকম ভাবে আমাকে কথা শোনাচ্ছেন কেন? এখন তো বর্ষাকাল, সুতরাং এই বর্ষাকালে ইলিশ মাছের থেকে ভালো উপহার আর কিছুই হতে পারে না। আপনারা জানেন আমি বাজার থেকে 3000 টাকা দিয়ে ইলিশ মাছটা কিনে এনেছি। ছি ছি, সকলে আমাদের দিকে তাকিয়ে হাসছে। এখন যদি এরকম কাণ্ড দেখে ছেলেপক্ষ আমার নাতনির সাথে বিয়ে ভেঙে দেয় তখন আমি তোমাকে মজা দেখাবো। তোমার ইলিশ মাছ রান্না করার জন্য প্রশংসা করেছি বলে তুমি একেবারে বিয়ের উপহার হিসেবে ইলিশ মাছ নিয়ে চলে আসবে? প্রিয়াঙ্কা দেখে যে সত্যি সকলে তার উপর হাসাহাসি করছে। এর ফলে প্রিয়াঙ্কাও ভীষণ লজ্জিত হয়ে পড়ে আর সে নিজের ভুল বুঝতে পারে। আর প্রিয়াঙ্কা বুঝতে পারে বিয়ে বাড়িতে এরকম ইলিশ মাছ নিয়ে আসা তার মোটেই উচিত হয়নি। প্রিয়াঙ্কা তার ভুলের জন্য তখনই সবার কাছে ক্ষমা চায়। আর বিয়ে বাড়িতে কোনো রকম খাওয়া দাওয়া না করেই প্রিয়াঙ্কা এবং তার পরিবার বাড়িতে ফিরে যায়। আমার জন্য তোমাদের সবাইকে অপমানিত হতে হয়েছে। আমি জানি বর্ষাকাল মানে ইলিশ মাছ, কিন্তু আমার ইলিশ মাছ নিয়ে এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তারপর থেকে প্রিয়াঙ্কা কখনোই বর্ষাকালে ইলিশ মাছ নিয়ে বাড়াবাড়ি করে না। সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। দেখো সুজয়, তুমি কিন্তু আমাকে এখানে নিয়ে এসে একদম ঠিক করলে না। দেখো, ওরা আমাকে যতই যাই বলুক না কেন, ওরা তো আমার 3 ননদ। আর আমার ননদ হয়ে যদি বৌদিকে উল্টোপাল্টা কথা বলেই থাকে তাহলে আমি কি সেটাতে কিছু মনে করেছি? তোমাকে উল্টোপাল্টা কথা বলবে আমি সেটা সহ্য করব? আমার তো একটা মান সম্মান আছে, আমি ওগুলো একদমই সহ্য করতে পারবো না সোনালি। আর হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি গরিব বলে তোমাকে আমার 3 বোন অনেক কথা শোনাচ্ছে। আমি তো ভেবেছিলাম তোমাকে দেখার পর ওরা অনেক খুশি হবে, কিন্তু না। আচ্ছা বাদ দাও না ওসব কথা, চলো না আমরা তোমার 3 বোনের কাছে ফিরে যাই। দেখো, ওরা একা পড়ে যাবে, আর ওরা তো কিছুই করতে পারবে না, রান্না করে খেতেও পারবে না। আমি যদি না থাকি তাহলে ওদের তো অনেক কষ্ট হবে, কারণ ওরা তো বাড়ির কোনো কাজও করতে পারে না, আর বাড়িতে তো কোনো কাজের মেয়েও নেই। এইসব কথা আমার 3 বোনের আগেই ভাবা দরকার ছিল, কেননা ওরা এইসব কথা না ভেবে ওগুলো তুমি ভাবছো। দেখো, তুমি কিন্তু ওদের সঙ্গে একদমই ভালো ব্যবহার করবে না। তুমি কিন্তু ভুলে যাবে না ওরা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। এখানে যখন এসেইছো তখন নিজের মধ্যে একা শান্তিতে থাকো, বুঝেছো? এখানে কেউ তোমাকে কিছু বলবে না, আর তোমার উপর কেউ অত্যাচারও করবে না। সুজয় তার 3 বোন রিঙ্কি, রমা এবং রূপাকে নিয়ে শহরে বাস করে। তার 3 বোন খুবই অত্যাচারী এবং অহংকারী প্রকৃতির ছিল। তারা চাইতো তাদের একমাত্র দাদার বিয়ে খুবই সুন্দর এবং ধনী মেয়ের সঙ্গেই দেবে, কিন্তু সুজয় এমনটা না করে গ্রামের মেয়ে সোনালীকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের পর থেকে সোনালী তার 3 ননদকে খুবই ভালোবাসতো, কিন্তু তার 3 ননদ সোনালীকে মোটেই সহ্য করতে পারতো না। তারা উঠতে বসতে সোনালীকে কথা শোনাতো। গরিব হওয়ার জন্য তারা সোনালীকে ছোট বড় নানান রকমের কথা শোনাতো। বৌদি, তুমি আমাদের জন্য কখন খাবার বানাবে? তুমি কি জানো না আমরা কলেজে যাব? বৌদি, তুমি আমার জামাটা ইস্ত্রি করে রাখুনি কেন? আমাদের 3 জনের জামা সবসময় ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে রাখবে। দেখো বৌদি, তোমাকে আজ যেন না বলতে হয় এখানে তুমি কাজ করতে এসেছো। ধরতে গেলে তুমি আমাদের বাড়ির কাজের লোক, কারণ আমরা 3 বোন তোমাকে বৌদি বলে মানি না। ননদের মুখে এমন কথা শুনে সোনালীর চোখে জল চলে আসে, আর সে মনে মনে ভাবে, আমি গরিব বলে আমার 3 ননদ আমাকে একদমই সহ্য করতে পারে না। আমি এদের কি এমন ক্ষতি করেছি? এরা কেন আমাকে দেখতে পারে না? আমি তো এদের জন্য সবকিছু করে দিচ্ছি, এদের মুখের কাছে খাবার রান্না করে দিচ্ছি, জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছি, তা সত্ত্বেও আমার 3 ননদ আমার উপর অত্যাচার করে যাচ্ছে। কি হলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি আমাদের জন্য খাবারটা রেডি করো, আমরা খেয়ে কলেজে যাব। এই বোন, আমার জন্য নতুন নতুন সব জামা কাপড় বের করে রাখবি। আজকে আমরা 3 বোনে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, নতুন জুতো পরে অনেক সেজে গুজে কলেজে যাব, কারণ আজকে তো কলেজে ফাংশন আছে।
ও বাবা, এরা যে আবার দেখছি নতুন জামা কাপড় পরার কথা বলছে। এবার তাহলে সেই জামা কাপড়গুলো আমাকেই পরিষ্কার করতে হবে, আবার আমাকে আয়রন করে তুলে রাখতে হবে। আমার আর ভালো লাগে না, রোজ রোজ নতুন জামা কাপড় পরে এরা কলেজে যাবে আর সেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে। সোনালী এমনই ভাবনা চিন্তা করতে করতে রান্নাঘরে চলে যায় আর তার 3 ননদের জন্য খাবার রেডি করতে থাকে। কিছুক্ষণ পর সোনালী তাদেরকে খাবার পরিবেশন করে দেয় আর তারা 3 বোন খাবার দাবার খেয়ে কলেজে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, উফ কি গরম পড়েছে, রান্নাঘরে প্রচন্ড গরম লাগছে। সুজয়কে বলবো রান্নাঘরেও যেন একটা পাখা লাগিয়ে দেয়, না হলে এরকম ভাবে কি রান্না করে যায়? এতগুলো মানুষের খাবার দাবার বানাতে অনেক সময় লাগে, এত সময় ধরে আমাকে খাবার বানাতে হয়, তার উপর এত কাজ করতে হয়। আমার 3 ননদ শুধু শুধু বাড়িতে বসে থাকে, ওরা তো কোনো রকম ভাবে আমাকে সাহায্য করে না। সোনালী যখন মনে মনে এসব কথা ভাবে তখনই সেখানে তার 3 ননদ চলে আসে। কি ব্যাপার, তুমি এরকম ভাবে কি ভাবছো? তুমি আমাদের যে সোফাতে বসে আছো সেই সোফাটার দাম কত জানো? আর তুমি যে দেখছি খুবই নিশ্চিন্তে বসে আছো, তোমার কি কোনো কাজ নেই? চুপ করে রান্নাঘরে যাও, রান্নাঘরেই তোমাকে মানায়। এই এত দামি সোফার উপরে বসে থাকলে চলবে না। আর তাছাড়া বৌদি, এই সোফাটা দাদা আমার জন্য কিনে এনেছিল, ঠিক আছে? আমার জন্মদিনে গিফট দিয়েছিল। তোমার এই সোফাটার উপর বসার কোনো অধিকার নেই, উঠে যাও আমার সোফা থেকে। আমার এত দামি সোফাতে বসার সাহস কি করে হলো তোমার? রিঙ্কি, রূপা, আমাকে ক্ষমা করো তোমরা। দেখো এই সোফাটা তো এখানে সব সময় থাকে, আমি তো কখনো এরকম ভাবে বসি না। আসলে রান্নাঘরে খুবই গরম লাগছিল তো তাই আমি এখানে এসে একটু বসলাম। ঠিক আছে, আমি তোমাদের সোফা থেকে এখনই উঠে যাচ্ছি। এই বলে সোনালী সেখান থেকে উঠে যায় আর মন খারাপ করে আবার রান্নাঘরে চলে যায়। এভাবেই সোনালীর 3 ননদ সবসময় সোনালীকে ছোট বড় কথা শোনাতেই থাকে, কিন্তু সোনালী কোনো কিছুই সুজয়কে বলে না, কারণ সুজয় সবসময় কাজে ব্যস্ত থাকে। বাড়ির দিকে সে কোনো রকমের লক্ষ্য দিতে পারে না। সুজয় ভাবে তার 3 বোন হয়তো সোনালীকে মন থেকে আপন করে নিয়েছে, কিন্তু তারা যে সোনালীর সঙ্গে কেমন ভাবে অত্যাচার করে এটা সুজয়ের কাছে পুরোপুরি ভাবে অজানা ছিল। এভাবে আরো কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সুজয় দেখে যে সোনালী রুমে বসে বসে কান্নাকাটি করছে। কি ব্যাপার সোনালী, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা তোমার কি শরীর অসুস্থ? দেখো আমি কাজের ব্যস্ততার মধ্যে থাকি বলে তুমি আমাকে কিছুই বলবে না, তাই তো? প্লিজ আজকে তোমাকে বলতেই হবে, তোমার কি হয়েছে? না না সুজয়, আসলে তোমার থেকে আর লুকিয়ে কি করব বলো? এতদিন ধরে তো লুকিয়ে লুকিয়ে এলাম, কিন্তু এখন আমি দেখছি আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আচ্ছা তুমি বলো তো, আমি তোমার 3 বোনকে কি ভালোবাসি না? তোমার 3 বোনের উপর এত ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু তবুও তোমার 3 ধনী বোন আমাকে গরিব বলে অপমান করে যাচ্ছে, এই গরমে আমার উপর অত্যাচার করছে। ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে তুমি আর কিছুদিন সহ্য করে নাও, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। আমি একটা বাড়ি দেখে নিয়েছি আর আমরা সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকবো, কেননা আমি তো তোমাকে নিয়ে এসেছি আর তোমার যদি কোনো কষ্ট হয় সেটা তো আমাকেই দেখতে হবে, তাই না? এভাবেই সুজয় সোনালীকে অন্য বাড়িতে চলে যাওয়ার কথা বলে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল থেকে উঠেই 3 ধনী ননদের অত্যাচার শুরু হয়ে যায়। তাদের গরিব বৌদি যখন রান্নাঘরে রান্না করে তখনই সেখানে তার ননদরা এসে বলে, এই যে বৌদি, তুমি কি রান্না করছো? এ বাবা, তুমি যে দেখছি এই হাঁড়িটা পুরোপুরি ভাবে পুড়িয়ে ফেলেছো, তুমি আমাদের খাবার নষ্ট করছো। তোমাকে কিন্তু এই পোড়া খাবারই আমরা খাওয়াবো। দেখো বৌদি, তুমি কি ভাবছো এই বাড়িতে তুমি একা একা শান্তি করে থাকবে? এই বাড়িটা তোমার, এসব ভাবলে একদমই চলবে না। এই বাড়িটাতে আমরা 3 বোনে যতদিন আছি ততদিন আমরা 3 বোন এরকম ভাবেই থাকবো। আর হ্যাঁ, তুমি যদি আমাদের কোনো কথায় নাক গলাতে আসো তাহলে তোমার সঙ্গে কি করব সেটা কি তুমি দেখতে চাও? এই বলে রূপা গরম খুন্তি নিয়ে তার বৌদির হাতে ছ্যাঁকা দেয়। রূপা, তুমি এটা কি করলে? আমার হাতটা তো পুড়ে গেল। দেখো আমার হাত কত জ্বালা করছে। তুমি এরকম একদমই করতে পারো না, আমি তোমাদের বৌদি। আর তোমরা নিজেদের বৌদির সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? আমি তো তোমাদেরকে কত ভালোবাসি। আর সত্যি কথা বলতে এত গরমে আমি কষ্ট করে তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি, কিন্তু তবুও তোমরা আমার সঙ্গে এরকম করছো। দেখো বৌদি, এসব কষ্ট ফষ্ট আমরা বুঝি না। তুমি তো তোমার রুমে আরাম করতে চলে যাও, আমাদের দামি সোফাতে বসে থাকো, তখন কি আমরা তোমাকে কিছু বলি? আর এখন একটু হাত পুড়ে যেতেই আমাদেরকে এত কথা শোনাচ্ছ? আমাদের মা আমাদেরকে গরমে কষ্ট সহ্য করেই রান্না করে খাওয়াতো, আর এখন যেহেতু মা নেই তাহলে তোমাকেই তো গরম সহ্য করতে হবে। যেহেতু তুমি এই বাড়ির কাজের মেয়ে তাই তোমাকেই রান্না করতে হবে, বুঝেছো? 3 ননদের মুখে এমন কথা শুনে সোনালী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আর তার হাত খুবই জ্বালা করতে থাকে। তখন সোনালী চোখের জল ফেলতে ফেলতে হাতে মলম লাগাতে থাকে
আর সোনালি এরকম অত্যাচার সহ্য করতে না পেরে রাত্রিবেলা সুজয় বাড়িতে ফিরে এলে তাকে সব কথা বলে দেয়। সব ঘটনা শোনার পর সুজয় পরের দিন সকালবেলা সোনালীকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তখন তারা তিন বোনই কেউ ঘুম থেকে ওঠে না। কিছুক্ষণ পর তারা তিনজনই ঘুম থেকে উঠে তাদের বৌদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। কি ব্যাপার, আমাদের বৌদি কোথায় চলে গেল? আচ্ছা, দাদাকে বৌদি আবার কিছু বললো না তো? আমার মনে হচ্ছে বৌদি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের অত্যাচার মনে হয় সহ্য করতে না পেরে বৌদি এই বাড়ি ছেড়েই চলে গেছে। যাক, তাহলে আমরা এবার আমাদের দাদার ধনী মেয়ের সঙ্গে বিয়ে দেব, আর বাড়িতে ধনী বৌদি চলে এলে আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসবে। সুজয়ের তিন ধনী বোন যখন এসব কথা ভাবছিল তখনই সেখানে সুজয় এসে বলে, আমি জানতাম তোরা ঠিক এটাই ভাববি, কিন্তু না, তোরা ভাবলি কিভাবে আমি তোর বৌদিকে ছেড়ে দেবো? আমি ওকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি তো ভাবছিলাম যে তোর ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করছিস, কিন্তু না, আমি ভুল ছিলাম। তোরা আমাকে ভুল প্রমাণ করলি, সেটার জন্য তোদেরকে অনেক ধন্যবাদ। আমি তোদেরকে এত ভালোবাসা দিয়ে যত্ন করে মানুষ করেছি। ঠিক আছে, আমিও আর এই বাড়িতে থাকবো না। আমি আর তোর বৌদি পাশের গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকবো। তোরা তিন বোনে থাক এই বাড়িতে। আমি চললাম তোর বৌদিকে নিয়ে। এই বলে সুজয় আবার বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তবুও তার বোনেরা কিছু মনে করে না। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বাড়িতে বৌদি না থাকার জন্য তাদের তিন বোনকে এখন সমস্ত কাজকর্ম করতে হয়, এমনকি তাদেরকে রান্না বান্না করেও খেতে হয়। কিন্তু তারা ঠিকভাবে রান্না না জানার কারণে যেমন হোক করে কাঁচা সিদ্ধ খাবার খেয়ে দিন কাটায়। আর এর ফলে একদিন তাদের কলেজে খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু তারা সেই ক্লাসটা জয়েন করতে পারেনি। আজকে যদি আমাদের বৌদি থাকতো তাহলে বৌদি আমাদেরকে তাড়াতাড়ি খাবার রেডি করে দিত, আমাদের জামাগুলো আয়রন করে দিত। কিন্তু আজকে তো আমাদের বাড়িতে কেউ নেই, তাই আজকে আমাদের খাবার রেডি করে দেওয়ার মতোও কেউ নেই, আর জামা আয়রন করে দেওয়ার মতোও কেউ নেই। দেখলি তো, আমরা আজকে কলেজেও যেতে পারলাম না। হ্যাঁ রে, বৌদি যদি থাকতো তাহলে খুব ভালো হতো। আমাদের জামা কাপড় গুলো আমাদেরকে কাচতে হতো না। দূর, ভালো লাগে না এখন। এত গরম সহ্য করে রান্না বান্না করতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে, আবার তার উপরে কাপড় কাচতে হচ্ছে। এসব কি এত গরমের মধ্যে করা যায়? তাহলে ভাব, বৌদি আমাদের জন্য কতটা কষ্ট সহ্য করে এসব করতো, কিন্তু তখন তো আমরা কিছু বুঝতে পারিনি। এত গরম সহ্য করে বৌদি আমাদেরকে খাবার বানিয়ে খাওয়াতো, কিন্তু আমরা সেগুলো না বুঝে বৌদির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ধনী গরিব বলে কিছুই হয় না, মানুষের ব্যবহারটাই তো আসল। এভাবেই সুজয়ের তিন বোন নিজেদের ভুল বুঝতে পারে। তখন তারা তিনজনই তাদের বৌদির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা পরের দিনই সকালবেলা সোনালীর কাছে চলে যায়। তিন ধনী ননদকে দেখে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, কি ব্যাপার, আমার এই ভাঙাচোরা বাড়িতে হঠাৎ করে তোমরা তিন ধনী বোন? কি দরকারি? আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি, আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি ঠিকই বলতে, এত গরম সহ্য করে রান্না বান্না করা যায় না, কিন্তু আমরা তোমার কথা বুঝতে পারিনি। আমরা কখনোই তোমার সঙ্গে আর এরকম ব্যবহার করব না। তুমি বাড়িতে ফিরে চলো, তোমার জন্য বাড়িটা পুরো অপেক্ষা করছে। আমরা তো ভুলেই যাচ্ছি বারবার যে তুমি বাড়িতে নেই, তাই মাঝে মধ্যে বৌদি বৌদি করে চিৎকার করে উঠছি, কিন্তু তোমার আওয়াজ শুনতে না পেয়ে আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি, তোমরা আমার কথা এত মনে করছো? ঠিক আছে, তোমাদের দাদাকে বলো, তাহলে আমি তোমাদের সঙ্গে এখনই চলে যাব। আমি তো তোমাদেরকে ক্ষমা করেই দিয়েছি, আবার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমরা তো আমার ছোট বোন, আর ছোট বোনেরা ভুল করলে তাদেরকে তো ক্ষমা করে দিতেই হবে। বৌদির মুখে এই কথা শুনে তার তিন ননদ খুবই খুশি হয়। কিছুক্ষণ পর সুজয় এবং সোনালী তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। এভাবেই তারা সকলে মিলে আবার একসঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।